পূর্ণা সরকারের বড় ভাসুরের কথা মতো সেই সমাজবিরোধীরা এবং তাদের দলবল নানানভাবে বিরক্ত করতে শুরু করল বিদ্যুৎ সরকারকে ও বিশেষ করে পূর্ণাদেবীর পিতার গৃহের সদস্যদের। পূর্ণাদেবীর পিতার গৃহের অর্থাৎ ইন্দ্রনাথ ব্যানার্জির বাসস্থানের ভৌগোলিক অবস্থান সেই সমাজবিরোধীদের ঠেকের ও বাসস্থানের কিছুটা নিকট হওয়ার সুবাদে সেই অঞ্চলে অসামাজিক ক্রিয়াকলাপের দরুন বেশ ভালো রকম ত্রাস সৃষ্টি করে রেখেছে মিহিরমল এবং তার ভাইরা। তাই খুব সহজেই তারা ও তাদের লোকরা রাত বিরেতে কখনো বা দিনে দুপুরেই পূর্ণাদেবীর পিতার গৃহে গিয়ে আসবাবপত্র ভাঙা থেকে শুরু করে আরও নানান ধরনের তাণ্ডব চালাতে শুরু করল। পূর্ণাদেবীর একমাত্র ভ্রাতা তথা ইন্দ্রনাথ ব্যানার্জির কনিষ্ঠতম সন্তান অল্প বয়সী টুটুন ব্যানার্জি মিহিরমলদের ও তাদের দলবলের প্রতিহিংসার প্রধান লক্ষ্য হয়ে উঠলেন। খুব স্বাভাবিকভাবেই পূর্ণা সরকার ও ওনার স্বামী বিদ্যুৎ সরকার নিজেদের পরিবারের সুরক্ষার স্বার্থে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানিয়ে আসেন এবং থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত অফিসারের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুবাদে সমাজবিরোধী 7 ভাই এবং তাদের দলবলের কুদাপট খুব অল্প সময়ের মধ্যেই হ্রাস পেতে শুরু করল। কলসিগড় থানার অফিসার প্রণয় প্রতাপ রায়ের কথা মতো পূর্ণাদেবী ওনার ভাই টুটুন ব্যানার্জিকে ও ছোট ভগিনী বীণা ব্যানার্জিকে ওনার এবং বিদ্যুৎবাবুর নিকটই এনে রাখতে শুরু করলেন। এই ধরনের পারিবারিক ও পারিপার্শ্বিক পরিস্থিতির ফলে ইতিমধ্যেই বিদ্যুৎ সরকারের কর্মজীবনে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। 1 মাসের কর্মবিরতিতে নিজের বাসায় ফিরে মাস চারেক এর মধ্যেই কোথা দিয়ে যে অতিবাহিত হয়ে গিয়েছে তা পারিবারিক কলহ এবং সমাজবিরোধীদের তাণ্ডব সামলাতে গিয়ে ওনার খেয়ালই নেই। তবু এখনও যে উনি ফালপুরে গিয়ে কর্মে যোগদান করার বিষয়ে চিন্তাতেই আনতে পারছেন না। যে ধরনের ভয়ানক পরিস্থিতিতে ওনাকে এবং পূর্ণাদেবীকে পড়তে হচ্ছে তা যে পূর্ণা সরকারের ও বিদ্যুৎ সরকারের নিকট সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত ছিল তা নয়, কিন্তু ওনাদের প্রত্যাশার তুলনায়ও এ যে অনেক বেশি সাংঘাতিক ও ভয়ানক। আর তাছাড়া এই মুহূর্তে উনি যদি পৈতৃক ভিটে ছেড়ে পুনরায় প্রতিবেশী রাজ্যে কর্মসূত্রে অগ্রসর হন তাহলে ওনার বড়দাদা যে আবারও ছলে বলে ও কৌশলে অনৈতিক স্বার্থ সিদ্ধি করে ওনাদের পৈতৃক ভিটের 1 ইঞ্চি স্থানও যে আর অবশিষ্ট রাখবেন না, এই বিষয়ে বিদ্যুৎ সরকার খুব ভালো মতোই অবগত। সঞ্চিত অর্থ দিয়ে কোনো ক্রমে 5টি মানুষের সংসার আপাতত চলে যাচ্ছে ঠিকই, তবে শীঘ্রই যদি বিদ্যুৎবাবু কলসিগড়ে কিংবা কলসিগড়ের নিকটবর্তী অঞ্চলের মধ্যে কোনো একটা কাজের ব্যবস্থা করতে না পারেন তাহলে সঞ্চিত অর্থের দ্বারা খুব বেশি দিন আর সংসার চালানো সম্ভব হয়ে উঠবে না। কাজের খোঁজে বেরিয়ে মাসখানেকের মধ্যেই বিদ্যুৎবাবু তুঙ্গা নদীর অপর প্রান্তে অবস্থিত তালহাটি শহরে একটি কাজে যোগ দিলেন। পূর্ণাদেবী ওনার শিশুকন্যাকে সামলানোর সাথেই সংসারের অপর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এখন যদিও ওনার ভাই টুটুন ব্যানার্জি ও ছোট ভগিনী বীণা ব্যানার্জি ওনার সাথেই থাকায় তারাও যথাসম্ভব দৈনন্দিন সাংসারিক কাজে ওনাকে সাহায্য করে থাকেন।
ইন্দ্রনাথ ব্যানার্জি ওনার নাতনি চন্দানী সরকারকে কলসিগড়ের একটি বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বছর দুয়েক পর টুটুন ব্যানার্জি প্রায় প্রত্যহের মতোই একদিন বিকেল হতে বন্ধুদের সাথে সঙ্গী মিলন ক্লাবের মাঠে খেলতে গেলেন। খেলার শেষে সন্ধ্যার মুখে বাড়ি ফেরার সময় হঠাৎই পিছন দিক থেকে তার মাথায় একটা সজোরে লোহার ডান্ডার দ্বারা আঘাত পড়ল। এই আঘাতে তিনি সেই স্থানেই জ্ঞান হারালেন। জ্ঞান ফিরতে তিনি নিজেকে অচেনা কোনো এক স্থানে আবিষ্কার করলেন এবং দেখলেন ওনার দুহাত দুপা দড়ি দিয়ে ও মুখ কাপড় দিয়ে কেউ বা কারা বেঁধে রেখেছে। টুটুন ব্যানার্জির বুঝতে আর বিন্দুমাত্র অসুবিধা হলো না যে তিনি ঘোর সংকটে পড়ে গিয়েছেন। অপরদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও টুটুন ব্যানার্জি বাড়ি ফিরছে না দেখে চিন্তিত হয়ে পড়লেন পূর্ণাদেবী। উনি ওনার ভগিনী বীণাদেবীকে ওনার সন্তানের দেখভাল করতে বলে খুঁজতে বেরোলেন ওনার ভাই টুটুন ব্যানার্জিকে। ভ্রাতার খোঁজে পূর্ণাদেবী গিয়ে পৌঁছলেন ওনার পিতার গৃহে। তবে সেখানেও তার ভাই না থাকায় তিনি দুশ্চিন্তায় মগ্ন হয়ে ওনার পিতা ইন্দ্রনাথ ব্যানার্জিকে সঙ্গে করে ওনার ভ্রাতার বন্ধুদের বাড়ি এমনকি সঙ্গী মিলন ক্লাবের মাঠে পর্যন্ত খোঁজ করেও ওনার ভ্রাতার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় গ্রাসিত হয়ে পিতাকে সঙ্গে নিয়েই নিজ গৃহে ফিরলেন। ততক্ষণে বিদ্যুৎবাবুও কর্মস্থল থেকে বাড়ি ফিরে যাওয়ায় পূর্ণাদেবী ও ইন্দ্রনাথবাবু ওনাকে সমস্ত কিছু খুলে বললেন। বিদ্যুৎ সরকার, ইন্দ্রনাথ ব্যানার্জি এবং ওনার পরিচিতরা সকলে মিলে চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজলেও টুটুন ব্যানার্জিকে কোথাও খুঁজে না পেলে ভোরের সময় কলসিগড় থানায় বিদ্যুৎবাবু ও ইন্দ্রনাথবাবু গিয়ে একটি মিসিং ডায়েরি করে এলেন। তৎক্ষণাৎ কলসিগড় থানার অফিসার প্রণয় প্রতাপ রায় ওনার ফোর্স নিয়ে টুটুন ব্যানার্জিকে খুঁজে বের করতে উদ্যোগী হয়ে উঠলেন এবং ওনার থেকে খবর পেয়ে কলসিগড়ের পার্শ্ববর্তী অঞ্চলের থানার ও তুঙ্গা নদীর অপর প্রান্তে অবস্থিত শহরতলির পুলিশরাও টুটুন ব্যানার্জি উদ্ধার কার্যে তৎপর হয়ে উঠলেন। অফিসার প্রণয় প্রতাপ রায় বেশ ভালোভাবেই বুঝতে পারলেন এই কুকীর্তির খলনায়ক কারা। 4 দিন পার হয়ে গেলেও টুটুন ব্যানার্জির কোনো খোঁজ না মেলায় তিনি মিহিরমল আর তার বাকি ভাইদের এবং তাদের দলবলদের গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জেরা করলেও জাতকাট ক্রিমিনালদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের পেট থেকে কোনো কথা বেরোলো না। তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় অফিসার প্রণয় প্রতাপ রায় কুখ্যাত সমাজবিরোধী 7 ভাইদের ও তাদের দলবলদের ছেড়ে দিতে বাধ্য হলেও তাদের সকলকে কড়া নজরদারিতে রাখলেন। দিন 25 পার হয়ে গেলেও পুলিশের প্রশাসনের একনিষ্ঠ চেষ্টা সত্ত্বেও একমাত্র ভ্রাতার কোনো প্রকার সন্ধান না পাওয়া গেলে পূর্ণাদেবী সম্পূর্ণরূপে ভেঙে পড়লেন। ওনার শিশুকন্যা যখন বিদ্যালয় থেকে বাসায় ফিরেই তার দৈনন্দিন অভ্যাস অনুযায়ী তার একমাত্র মামাকে ডেকে, মামা সোনা, ও মামা সোনা, মা, ও মা, মামা সোনা কই? কতদিন মামা সোনাকে দেখিনি। হ্যাঁ গো মা, মামা সোনা কি আর কোনোদিনও আমাকে ইয়ালডি মোড়ে ঘুরতে নিয়ে যাবে না? মামা সোনা কি রাগ করেছে আমার ওপর? এতদিন ধরে মামা সোনাকে দেখতে পাই না কেন মা? মামা সোনা, ও মামা সোনা, তুমি কবে আসবে?
গোটা বাড়ি জুড়ে ঘুরে বেরিয়ে তার মামাসোনাকে খুঁজে বেড়ান, তখন যেন পূর্ণাদেবীর হৃদয়ের ক্ষতর পরিমাণটা আরও অনেক গুণ বৃদ্ধি পায়। ওনার মনে হয় যেন সহস্র ঝড় একসাথে ওনার হৃদয়ের মধ্য দিয়ে প্রবল বেগে বয়ে গিয়ে ওনাকে অন্তর থেকে বিধ্বংস করে দিচ্ছে। পুত্রসম ভাই নিখোঁজ হওয়ার 34 দিনে ওনার ভাইয়ের এক বন্ধুর হঠাৎ আগমন ঘটল সরকার বাড়িতে। পূর্ণাদি, ও পূর্ণাদি, জামাইবাবু, কেউ আছেন? টুটুন ব্যানার্জি নিখোঁজ হওয়ার পর থেকে বিদ্যুৎবাবু প্রায় পুরোপুরিভাবে কাজে যাওয়া ছেড়ে দিয়েছেন। তাই এই সময়টা উনি এখন বাড়িতেই থাকেন। সন্তান সম শ্যালকের বন্ধু কৌশিক হালদারের গলার শব্দ পেয়ে বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে বিদ্যুৎবাবু সদর দরজা খুলে কৌশিক হালদারকে দেখে বললেন, কি ব্যাপার কৌশিক, তুই হঠাৎ সকাল সকাল এরকম হন্তদন্ত হয়ে ছুটে এলি যে? কিছু হয়েছে? কৌশিক হালদার: জামাইবাবু, আগে আমাকে এক গ্লাস জল খাওয়ান, আমি তারপর সব বলছি আপনাকে। বিদ্যুৎ সরকার: এই পূর্ণা, কৌশিক এসেছে, এক গ্লাস জল আর দানাদার নিয়ে দালানে আসো তো। এই কৌশিক, তুই ভিতরে আয়। পূর্ণাদেবী ওনার ভ্রাতার বন্ধু কৌশিক হালদারের জন্য জল ও দানাদার নিয়ে দালানে এসে তা কৌশিক হালদারকে দিয়ে বললেন, ভাই কৌশিক, তুমি এত ঘামছো কেন? কি হয়েছে? কোনো সমস্যায় পড়েছো নাকি? কৌশিক হালদার বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে একবার বাড়ির সামনের রাস্তার দিকটা ঘাড় ঘুরিয়ে ভালো করে দেখে নিয়ে পুনরায় বাড়ির ভেতর প্রবেশ করেই সদর দরজায় খিল দিয়ে বললেন, জামাইবাবু, সব শেষ হয়ে গেছে। অঝরে অশ্রু ঝরতে শুরু হলো তার চোখ দিয়ে। বিদ্যুৎ সরকার: কি ব্যাপার কৌশিক, কি হয়েছে তোর? অমন কাঁদতে শুরু করলি কেন? পূর্ণা সরকার: ভাই কৌশিক, কি হয়েছে তোমার? আরে অমনভাবে না কেঁদে বলো কি হয়েছে। আর সব শেষ হয়ে গেছে মানে? কি শেষের কথা বলছো তুমি? এমন কি হয়েছে যে তুমি এত বিচলিত? কৌশিক হালদার: দিদি, আজ ভোরে যখন ইয়ালডি মোড়ে মতিদার দোকানে চা খেতে গিয়েছিলাম, তখন সেটা নির্মলও গোটা চারেক ছেলে সঙ্গে করে চা খেতে এসেছিল। ওদের নিজেদের মধ্যে চলা কথোপকথন আমার কানে আসতেই চেয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। শিরদাঁড়া বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাই আমি নিজেকে আর স্থির রাখতে না পেরে তাড়াতাড়ি তোমাদের বাড়ি চলে আসলাম। ওরা যে আমাদের টুটুনটাকে খুন করে ফেলেছে গো। বিদ্যুৎ সরকার: মানে? এই কি আবল তাবল বকছিস তুই? ঠিক কি শুনেছিসটা কি তুই? বলতো দেখি। কৌশিক হালদার: ওরা আমাদের টুটুনকে খুন করে ওর দেহ টুকরো টুকরো করে কেটে ইটভাটায় ফেলে দিয়েছে, যাতে কোনো প্রমাণও না পাওয়া যায়। আজ ওরা নাকি সেই ইটভাটায় ইট বায়না করতে এসেছিল। সেই সুবাদে হয়তো ওদের এই পৈশাচিক হিংস্র কার্যকলাপের স্মৃতি সেই পাপ কাজ বাস্তবায়ন করার স্থানে এসে পুনর্জাগরিত হয়ে উঠেছিল। আজ তাই হয়তো ওরা মতিদার দোকানে চা খেতে খেতে এই নিয়ে আলোচনা করছিল। আমি ওদের কথোপকথন স্পষ্ট শুনেছি জামাইবাবু। ওরা বিনা কারণে আমাদের নিষ্পাপ টুটুনটাকে নির্মমভাবে হত্যা করেছে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কৌশিক হালদারের মুখ থেকে
সকাল সকাল এরূপ বার্তা পেয়ে কপাল চাপড়াতে চাপড়াতে মাটিতে বসে পড়লেন বিদ্যুৎ সরকার। সব কিছু শুনে নির্বাক হয়ে পূর্ণাদেবী কৌশিক হালদারের হস্ত হতে জলের গ্লাসটি ও দানাদারের পাত্রটি নিয়ে রান্নাঘরের দিকে প্রস্থান করার পর মুহূর্তেই সেদিক হতে কাঁচ ভাঙার বিকট শব্দ শোনা গেল। সেই শুনে রান্নাঘরের দিকে দৌড়ে গেলেন বিদ্যুৎ সরকার ও কৌশিক হালদার। সেটা গিয়ে ওনারা পূর্ণাদেবীকে অচৈতন্য অবস্থায় রান্নাঘরের ভূমিতে পড়ে থাকতে দেখলেন। দীর্ঘদিন যাবৎ নিখোঁজ থাকা একমাত্র ভ্রাতার নির্মম হত্যাকাণ্ডের সংবাদ খুব স্বাভাবিকভাবেই সহ্য করে উঠতে না পেরে পূর্ণাদেবী জ্ঞান হারিয়েছেন। বিদ্যুৎ সরকার তড়িঘড়ি ওনার স্ত্রীর মুখে জল ছিটিয়ে ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। তবে এতেও পূর্ণাদেবীর জ্ঞান না ফেরায় উনি কৌশিকবাবুকে যথা শীঘ্র সম্ভব অ্যাম্বুলেন্স ডেকে আনার নির্দেশ দিলেন। সেই মতো কৌশিক হালদার অ্যাম্বুলেন্স ডেকে আনলে পূর্ণাদেবীকে নিয়ে গিয়ে ভর্তি করা হলো নিকটস্থ হাসপাতালে। সেথা চিকিৎসকদের যথাযথ চিকিৎসার দরুন ঘণ্টাখানেক পরই পূর্ণাদেবীর জ্ঞান ফিরল। গোটা রাত বিদ্যুৎ সরকার ও কৌশিক হালদার হাসপাতালেই কাটালেন। পরের দিন সন্ধ্যায় চিকিৎসকের নিকট বিদ্যুৎ সরকার জানতে পারলেন গতকালের তুলনায় পূর্ণাদেবীর শারীরিক অবস্থা যথেষ্ট সন্তোষজনক। পূর্ণাদেবীর স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসক বিদ্যুৎ সরকারকে পূর্ণাদেবীর তৃতীয়বারের জন্য গর্ভবতী হওয়ার বিষয়েও অবগত করলেন। 4 দিন যাবৎ হাসপাতালে থাকার পর পূর্ণাদেবীর শারীরিক স্থিতির আগের তুলনায় বেশ অনেকটাই উন্নতি সাধন হলে তিনি নিজ গৃহে ফিরে এলেন। পূর্ণাদেবীকে ও ওনার ভগিনী বীণাদেবীকে ভাতৃহারা হওয়ার শোক ক্রমাগত গ্রাস করে চলেছে। ইন্দ্রনাথ ব্যানার্জির ও কুসুমরানী ব্যানার্জির একমাত্র পুত্র তথা ওনাদের কনিষ্ঠতম সন্তান ও পূর্ণাদেবীদের একমাত্র ভ্রাতা, সুশীল স্বভাবের, শান্ত প্রকৃতির, নিরীহ এবং সর্বোপরি নির্দোষ টুটুন ব্যানার্জির সাংসারিক প্রতিহিংসার ও কুখ্যাত সমাজবিরোধীদের রোষের শিকার হয়ে নির্মমভাবে হত্যা হওয়ার গভীর শোকে জল ব্যতীত অপর কোনো কিছুই যে আর পূর্ণাদেবীর ও বীণাদেবীর গলা দিয়ে নামতে চাইছে না। সমাজবিরোধীদের হাতে বিনা দোষে নির্মমভাবে হত্যা হওয়া সন্তানসম আপন ভ্রাতাকে স্মরণ করে এক রাস চরম বেদনা বুকে ধরে পূর্ণাদেবী বেদনাবিধুর কণ্ঠে গেয়ে উঠলেন, ভাইটিরে মোর আয় না ফিরে, রাখবো জড়িয়ে বুকে তোরে, শক্ত করে তোর হাতটি ধরে, চলে যাব মোরা বহু দূরে। ভাইটিরে মোর আয় না ফিরে, রাখবো জড়িয়ে বুকে তোরে, শক্ত করে তোর হাতটি ধরে, চলে যাব মোরা বহু দূরে। আর ফিরবো না কবু এ শহরে, মানুষই যেথা মানুষ মারে, এবার গড়ব সেথা বাসা মোরা, যেথা শান্তিতে মানুষ বাঁচতে পারে। আর ফিরবো না কবু এ শহরে, মানুষই যেথা মানুষ মারে, এবার গড়ব সেথা বাসা মোরা, যেথা শান্তিতে মানুষ বাঁচতে পারে। ভাতের থালা নিলে হাতে, চোখে মুখটি যে তোর ওঠে ভেসে। ভাতের থালা নিলে হাতে, চোখে মুখটি যে তোর ওঠে ভেসে। বকলে বাবা রাতে খেতিস যে তুই, এই দিদির হাতেই
অবশেষে। ভাইটিরে মোর আয় না ঘরে, ঘুরতে যাব মোরা নদীর পাড়ে। আমি বকবো নার কভু তোরে, ফিরলে বাড়ি সন্ধ্যার পরে। ছাড়বো শহর ভুলবো এ পথ, হিংস্র এথা মানুষ ভীষণ। ছাড়বো শহর ভুলবো এ পথ, হিংস্র এথা মানুষ ভীষণ। চলে যাব মোরা বহু দূরে, মানব না আর কোনো বারণ। ভাইটি মোর আয় না ফিরে, রাখবো জড়িয়ে বুকে তোরে। শক্ত করে তোর হাতটি ধরে, চলে যাব মোরা বহু দূরে। ভাইটি মোর আয় না ফিরে, একটিবার আয় না ফিরে। ভাইটি মোর আয় না ফিরে। স্থির ও শালিকার চোখের সামনে এমন করুণ অবস্থা দেখে বিদ্যুৎ সরকার বহুবার ওনার স্ত্রী ও শালিকাকে অন্ন গ্রহণ করতে অনুরোধ করলেও তাতে এই পরিস্থিতির কোনোরূপ পরিবর্তন পরিলক্ষিত হলো না। আবার অপরদিকে পূর্ণাদেবীর বাবা এবং মা সহ ভগিনীরাও স্বাভাবিকভাবেই ভীষণই শোকগ্রস্ত হয়ে রয়েছেন। গর্ভবতী অবস্থায় সেভাবে কোনো খাদ্য গ্রহণ না করায় পূর্ণাদেবী পুনরায় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। পূর্ণাদেবীর চিকিৎসক পূর্ণাদেবীর অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে বিদ্যুৎবাবুকে বললেন, যত শীঘ্র সম্ভব আপনার স্ত্রীকে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরিয়ে আনুন। দেখুন বিদ্যুৎদা, আমি আপনাকে এমনকি ইন্দ্রনাথ কাকাকেও আমার ছাত্রজীবন থেকে চিনি, আর সাম্প্রতিককালে আপনাদের পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়ানক ঝড় সম্বন্ধেও আমি বেশ ভালোভাবেই অবগত। এই পরিস্থিতিতে পূর্ণাদেবীর এরূপ আচরণ করা একেবারেই অস্বাভাবিক নয়। তবে উনি যে এখন গর্ভবতী, এই অবস্থায় যদি খাদ্যাভ্যাসে এরূপ অনিয়ম হয় তাহলে যে পরিবারের আরও দুজন সদস্যের ওপর নিশ্চিতভাবে সমূহ বিপদ নেমে আসবে। বিদ্যুৎদা, এই পরিস্থিতিতে স্বামী হিসেবে আপনার কর্তব্য এবং একমাত্র আপনিই পারবেন পূর্ণাদেবীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এরকম অনিয়ম যদি আর কিছুদিন চলে তাহলে কিন্তু পূর্ণাদেবী ও ওনার গর্ভে থাকা সন্তান উভয়েরই প্রাণ সংশয় দেখা দিতে পারে। চিকিৎসকের উপদেশ অনুসারে এবার বিদ্যুৎ সরকার ওনার স্ত্রীকে ও শালিকাকে ওনাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফেরানোর জন্য কিছুটা জোরাজুরি করতে শুরু করলেন। এর ফলস্বরূপ বীণাদেবীর দিনলিপি কিছুটা স্বাভাবিক স্থিতিতে ফিরলেও পূর্ণাদেবীর খাদ্যাভ্যাসে কোনো রূপ পরিবর্তন পরিলক্ষিত হলো না। স্বামীর বারংবার অনুরোধে কিংবা কখনো কখনো ধমকে পূর্ণাদেবী কোনো কোনো সময় খাদ্য গ্রহণ করলেও যে পরিমাণ খাদ্য তিনি গ্রহণ করছেন তা একজন গর্ভবতী মহিলার দৈনন্দিন স্বাভাবিক খাদ্যসূচির ধারে কাছেও নয়। দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সরকারের নিজের স্ত্রীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নিরলস পরিশ্রমের মাঝে পূর্ণাদেবীর কাঁপা কাঁপা গলায় উচ্চারিত কিছু শব্দগুচ্ছ যেন একটা একটা করে দিন অতিবাহিত হওয়ার সাথে বিদ্যুৎ সরকারের মস্তিষ্কের প্রতিটা কোণায় স্থায়ীভাবে জায়গা করে নিচ্ছে। ওরা আমার ভাইটাকে শেষ করে দিল গো। আমার ভাইটার যে কোনো দোষ ছিল না, ও যে কোনো দিনও কোনো কারো কোনো ক্ষতি করেনি, তাও ওরা আমার ভাইটাকে কেন শেষ করে দিল গো? আমার কি আর গলা দিয়ে খাবার নামে বলো তো? এই হাত দিয়ে আমার মুখে কোনো খাবার তুলতে গেলেই যে আমার ভাইটার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ও যে আমি ব্যতীত কারো হাতে খেতে চাইতো না। আমার নিরীহ
নির্দোষ ভাইটাকে ওরা কোনো কারণ ছাড়াই নির্মমভাবে খুন করে দিল গো। ঘুমাতে যাওয়ার সময়, খেতে বসার সময়, কিংবা পূর্ণা দেবীকে ও বীণা দেবীকে খাদ্য গ্রহণ করানোর প্রতিদিনের নিরলস প্রচেষ্টা চালানোর সময় পূর্ণা দেবীর উচ্চারিত এই শব্দগুচ্ছগুলি এবং পূর্ণা দেবীর দুই আঁকি হতে অনবরত নির্গত অশ্রু যেন বিদ্যুৎ সরকারকে আর স্থির থাকতে দিচ্ছে না। দুটি পরিবারের শত কষ্টের পর যখন সাংসারিক পরিস্থিতি খানিক স্থিতিশীল, সেই সময় যে ওই সমাজবিরোধী মিহিরমল ও তার ভাইরা এবং তাদের দলবল হঠাৎ করে পরিবারের তরতাজা একটা যুবককে, নিরীহ একটা প্রাণকে নির্মমভাবে হত্যা করে দুটো পরিবারের সকল সুখ শান্তি কেড়ে পরিবার দুটিকে গভীর অন্ধকারে নিমজ্জিত করল। ওই সমাজবিরোধী ভাইদের জন্য বিদ্যুৎ সরকারের গর্ভবতী স্ত্রী নিয়মিত খাদ্যটুকুও গ্রহণ করছে না। প্রাণ থাকতেও ওনার স্ত্রী কেমন যেন নিষ্প্রাণ হয়ে পড়েছেন। মিহিরমল ও তার ভাইরা যেন কেবল একটি মানুষকে হত্যা করেনি, তারা যে আরও দুটি প্রাণকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। গর্ভবতী অবস্থায় অবসাদের বশে সঠিকভাবে খাবার না খাওয়ার দরুন বিদ্যুৎ সরকারের স্থির এবং স্থির গর্ভে থাকা সন্তানেরও প্রাণের ঝুঁকি প্রতিটা দিনের সাথে বেড়েই চলেছে। বিদ্যুৎবাবু যেন এবার আর কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছেন না। ইতিমধ্যেই আবার দীর্ঘদিন যাবৎ কাজকর্ম থেকে দূরে থাকার কারণে বিদ্যুৎ সরকারের সংসারে অর্থনৈতিক অভাবও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অত্যধিক রাগের ও ক্ষোভের বশে নিজেকে স্থির রাখতে না পেরে বিদ্যুৎ সরকার গৃহত্যাগ করলেন। এই অবস্থায় গর্ভবতী কন্যার শারীরিক স্থিতির বিষয়ে চিন্তিত হয়ে ইন্দ্রনাথ ব্যানার্জি ওনার জ্যেষ্ঠ কন্যা পূর্ণা দেবীর নিকট থাকতে শুরু করলেন। 10 দিন পার হয়ে গেলেও হাজার খোঁজাখুঁজির পরেও বিদ্যুৎ সরকারের কোনো সন্ধান পাওয়া গেল না। বিদ্যুৎ সরকার গৃহত্যাগ করার 15 দিনের মাথায় হঠাৎই একদিন সকাল হতে না হতে সরকার বাড়িতে পুনরায় আগমন ঘটল কৌশিক হালদারের। এর আগে যেদিন কৌশিক হালদারের ভোরবেলা হঠাৎ আগমন ঘটেছিল সরকার বাড়িতে, সেদিনের তুলনায় এদিন তার আচার আচরণ থেকে শুরু করে মুখভঙ্গি সমগ্রটাই সম্পূর্ণ ভিন্ন। সরকার বাড়ির সদর দরজা খোলা পেয়ে একটা অদ্ভুত অট্টহাসি দিয়ে দৌড়ে ভিতরে প্রবেশ করলেন তিনি। বাড়ির বাইরের ঘরে ইন্দ্রনাথ ব্যানার্জিকে দেখতে পেয়েই তিনি বলে উঠলেন, আরে ইন্দ্রনাথ কাকা, আপনি এখানে? যাক, ভালোই হয়েছে। দিদি আর জামাইবাবু কোথায়? এই বলে কৌশিক হালদার হন্তদন্ত করে বাড়ির অন্দরমহলে প্রবেশ করতেই পূর্ণাদেবীকে দেখতে পেয়ে বললেন, ধর্মের কল যে বাতাস না রে, এই প্রবাদ চিরসত্য গো দিদি। আজ ভোরবেলা মতিদার চায়ের দোকানে চা পান করতে গিয়ে দেখি সে কি ভিড় সেখানে। শহরের দক্ষিণাঞ্চলের এক প্রবীণ নাগরিক মতিদার চায়ের দোকানের নিকট দাঁড়িয়ে ওনার বক্তব্য সকলের সামনে পেশ করছিলেন এবং তা শুনতে কত লোকই না জড়ো হয়েছিল সেটা। তাই মতিদার দোকান থেকে আমিও 1 কাপ চা নিয়ে সেদিকে এগোলাম। কি শুনলাম জানো দিদি? পূর্ণা দেবী: কি এমন শুনলে বলো তো শুনি। কৌশিক হালদার: মিহিরমল আর ওর সকল ভাইদের নাকি গতকাল রাতেই ওদের বাড়িতেই বসবাস করে শৈশব থেকে বড় হওয়া মিহিরমলের খুবই কাছের সন্তানসম 4 যুবক গতকাল রাতে মিহিরমলরা বাড়ির খাবার টেবিলে রাতের খাওয়া সারার সময় গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। ওই দানবগুলো আর একটাও বেঁচে নেই গো। ওই দানবগুলোর সকল পাপের শাস্তি ওরা পেয়েছে। কলসিগড়ের দক্ষিণাঞ্চল এখন ওই সমাজবিরোধীদের ত্রাসমুক্ত।
পূর্ণাদেবী নীরব হয়ে কৌশিক হালদারের সকল কথাগুলি শুনলেও ইন্দ্রনাথ ব্যানার্জি বলে উঠলেন, কি বলছো গো কৌশিক? ওই মিহিরমলরা কেউ আর জীবিত নেই? ওদের ভয়াবহ কুদাপুট উপেক্ষা করে এই কাজ যারা করলো তা তাদের এখন কি খবর কিছু জানো? কৌশিক হালদার, ওই বৃদ্ধ ভদ্রলোকের কথা অনুযায়ী সমাজবিরোধী মিহিরমল ও ওর ভাইদের হত্যাকারীরা হত্যাকাণ্ড বাস্তবায়িত করার পরিকল্পনা নাকি আগে থেকেই যথাযথভাবে ঠিক করেই রেখেছিল। তাই তারা তাদের কাজ সেরেই 4 চাকা গাড়ি করে রাতারাতি চম্পট দিয়েছে। ইন্দ্রনাথ ব্যানার্জি, আমাদের টুটুনটাকে তো আর ওই রাক্ষসগুলোর পৈশাচিক রোষের কবল থেকে রক্ষা করা সম্ভব হলো না। তবে বুঝলে কৌশিক, ঈশ্বর আছেন, আর কোনোদিনও কলসিগড়ের কোনো মাতা পিতার কোল ওই রাক্ষসগুলোর নৃশংসতার দরুন খালি হবে না। ওই মানুষরূপী পিশাচগুলোর পৈশাচিক রোষের শিকার হয়ে আর খুন হয়ে যেতে হবে না কলসিগড়ের কোনো সন্তানকে। ওই সমাজবিরোধীরা এই মাটির আর কোনো তরতাজা প্রাণ কেড়ে নিতে পারবে না। পূর্ণাদেবী এবার ওনার পিতা ইন্দ্রনাথ ব্যানার্জিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলেন আর বললেন, ওরা বিনা কারণে আমার নিরীহ ভাইটাকে নির্মমভাবে হত্যা করেছিল। দেখলে বাবা, সত্যি সময়ের কি করুণ পরিহাস। আজ ওই রাক্ষসগুলো ওদের ওই মহাপাপের শাস্তি ঠিকই পেল। সত্যি ঈশ্বর আছেন। ইন্দ্রনাথ ব্যানার্জি, হ্যাঁ রে মা, আর ছোট খোকন যদি বাড়িতে থাকতো তাহলে কি খুশিটাই না হতো। ও যে টুটুনটাকে ভীষণ ভালোবাসতো, নিজের সন্তানের ন্যায় আগলে রাখত। কৌশিক হালদার, ইন্দ্রনাথ কাকা, জামাইবাবু কোথায়? বাজার করতে বেরিয়েছেন নিশ্চয়ই। ইন্দ্রনাথ ব্যানার্জি, না গো কৌশিক, তোমাকে জানানো হয়নি। আজ বেশ কিছুদিন হয়ে গেল ছোট খোকন গৃহত্যাগ করেছে। গোটা পরিবারটার ওপর দিয়ে একের পর এক যা ঝঞ্ঝাট বয়ে যাচ্ছে তা যে সবটাই ওকে একা হাতে সামলাতে হচ্ছে। ওর মতন একটা শক্ত মনের মানুষ যে এমন হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও যে এখনো ওর কোনো সন্ধান পেলাম না। ইন্দ্রনাথ ব্যানার্জির এই বাক্যটি শেষ হতে না হতেই বাড়ির বাইরের দিক থেকে একটা কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল, পূর্ণা, ও পূর্ণা, পূর্ণা। কে একটা যেন পূর্ণাদেবীকে সম্বোধন করে ডাকছেন। আরে কোথায় গেলে গো? পূর্ণা, পূর্ণা। কণ্ঠস্বর নির্গমকারীর সহিত বাড়ির অন্দরমহলে বসে থাকা কণ্ঠস্বরটি শ্রোতাদের দূরত্ব খানিক হ্রাস পেতেই ইন্দ্রনাথ ব্যানার্জি, পূর্ণা সরকার কিংবা কৌশিক হালদার কারোরই আর বুঝতে সমস্যা হলো না কণ্ঠস্বরটি কার। চোখের পলকেই সরকার বাড়ির অন্দরমহলে আবির্ভাব ঘটল বিদ্যুৎ সরকারের। কি গো পূর্ণা, কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পারছো না নাকি? বিদ্যুৎ সরকারকে দেখে ইন্দ্রনাথ ব্যানার্জি এবং পূর্ণাদেবী দুজনেই বেশ স্তম্ভিত। ইন্দ্রনাথ ব্যানার্জি, ছোট খোকন, তুমি কোথায় ছিলে এতদিন? আর অমনভাবে হঠাৎ করে উধাওই বা হয়ে গিয়েছিলে কেন? ইন্দ্রনাথ বাবুর কথা শেষ হতে না হতেই পূর্ণাদেবী বলে উঠলেন, হ্যাঁ গো, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? গোটা পরিবারটার ওপর দিয়ে এরকম ঝড় বয়ে চলেছে, আর এমন সময়
কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, তুমি হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেলে। তুমি পারলে এটা করতে? কৌশিক হালদার: সত্যি বিদ্যুৎদা, এমন একটা পরিস্থিতিতে আপনি এমনটা করলেন কোন আক্কেলে? আপনার থেকে কিন্তু এই ধরনের কাজ একদমই আশা করা যায় না। যাই হোক, জানেন কি ঘটে গিয়েছে? সমাজবিরোধী মিহিরমল আর ওর ভাইরা। কৌশিক হালদারের কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই বিদ্যুৎ সরকার বলে উঠলেন, আহ, ছাড় তো দেখি কৌশিক, সকাল সকাল আর ওসব কুলাঙ্গারদের নাম মুখে আনিস না। এতদিন পর বাড়ি ফিরলাম। বিবাহের পর থেকে এর আগে আর যে কোনোদিনই এতগুলো দিন পূর্ণার থেকে দূরে থাকিনি। তোর বৌদির সাথে এবার একটু ভালো করে কথা বলতে দে দেখি। হ্যাঁ গো পূর্ণা, তোমার শরীর কুশল আছে তো? কতদিন পর আপন দু নয়ন ভরে তোমাকে দেখছি। পূর্ণা দেবী: আমার শারীরিক স্থিতি ও মানসিক অবসাদের বিষয়ে বেশ ভালোভাবে অবগত হয়েও তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, তা এখন আবার আমার খোঁজ নিচ্ছ যে? পারো সত্যি তুমি? বিদ্যুৎ সরকার: না গো পূর্ণা, তা ঠিক নয়। তুমি এভাবে ভুল বুঝো না আমাকে। আসলে কি জানো তো, সেই কোন ছেলেবেলায় মা বাবা দুজনেই পরস্পর খুব অল্প সময়ের ব্যবধানে মারা যাওয়ার পর থেকেই আমার জীবনটা যে এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে চলেছে। শৈশবে মা বাবা দুজনকেই হারানোর পর মেজদা যথাসম্ভব চেষ্টা করেছে যাতে আমি আর পুটু পিতামাতার অভাব কখনো অনুভব না করি। তবে আমার জীবনে একটার পর একটা ঘটনা এমনভাবে ঘটে গিয়েছে যে আমার গোটা জীবনটাই যেন এক যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। যে যুদ্ধক্ষেত্র থেকে আমি বেরিয়ে আসার অনেক চেষ্টা করেছি, সর্বদাই চেয়েছি একটা সাবলীল জীবন অতিবাহিত করতে, কিন্তু তা যে কখনোই আর সম্ভব হয়ে ওঠেনি। তাই এই কঠিন জীবন থেকে নিজেকে একটু বিরতি দেওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম। কিন্তু আমি নিজেকে তোমার থেকে কতদিনই বা আর দূরে সরিয়ে রাখতে পারি বলো? এই এত কিছুর মধ্যে কেবল তুমিই যে আমার জীবনের একটা অপার শান্তির অধ্যায়। পূর্ণা, তোমার মধ্যে আমি এমন এক তৃপ্তিময় অনুভূতি খুঁজে পাই যা আর অপর কোনো কারো মধ্যে, অপর কোনো কিছুর মধ্যে আমি খুঁজে পাই না। আমার জীবনের চলার পথের সকল কষ্টের দুঃখের মধ্যে তুমিই যে একমাত্র আশার আলো। এই দেখো পূর্ণা, আজ বাড়ি ফেরার সময় আমি তোমার জন্য বিমলের দোকান থেকে তোমার প্রিয় কচুরি নিয়ে এসেছি। খালি পেটে থেকে নিজের শরীরের যা দুরবস্থা করেছো তা যে আমি আর সহ্য করতে পারছি না গো। তুমি নিজের কথা কখনো চিন্তা করো না আমি জানি, কিন্তু তুমি যে এখন গর্ভবতী, তুমি অন্তত তোমার গর্ভে থাকা তোমার সন্তানের কথা ভেবে আর এভাবে খালি পেটে থেকো না। আমার এই কথাটুকু রাখো পূর্ণা। এই বলে বিদ্যুৎ সরকার ওনার স্ত্রী পূর্ণা দেবীকে নিজে হাতে খাইয়ে দিতে শুরু করলেন। ইন্দ্রনাথ বাবু ও কৌশিক হালদার ওনাদের দুজনকে একে অপরের সাথে সময় কাটাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরের ঘরে বসে নিজেদের মধ্যে কথোপকথন শুরু করলেন। কিছু মাস পর পৃথিবীর আলো দেখল পূর্ণা সরকারের ও বিদ্যুৎ সরকারের তৃতীয় সন্তান। বিদ্যুৎ সরকার তার নাম রাখলেন অতীন্দ্র সরকার,
যদিও পূর্ণাদেবী ওনাদের তৃতীয় সন্তানকে সচরাচর নিতু বলেই সম্বোধন করে থাকে। অতীন্দ্র সরকারের জন্মের ঠিক 2 বছর পর পূর্ণাদেবী চতুর্থবারের জন্য মা হলেন। পূর্ণাদেবীর মা কুসুমরানী ব্যানার্জি ওনার কনিষ্ঠতম নাতনির নামকরণ করলেন শ্রাবণী। বিদ্যুৎ সরকার যদিও ওনার ছোট কন্যা শ্রাবণী সরকারকে বুকাই বলেই ডেকে থাকেন। 2 কন্যা 1 পুত্র এবং তার সাথেই পূর্ণাদেবীর ভগিনী বীণাদেবীকে নিয়ে বেশ সুখেই অতিবাহিত হতে শুরু করেছে পূর্ণাদেবীর ও বিদ্যুৎবাবুর সাংসারিক জীবন। বিদ্যুৎ সরকার ইতিমধ্যেই এক সরকারি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছেন, তাও 3 বছর হতে চলল। পূর্বের নিরিখে এখন পূর্ণাদেবীদের অর্থনৈতিক অবস্থারও বেশ কিছুটা উন্নতি সাধন হয়েছে। এভাবেই বছর 10 পূর্ণাদেবীর সংসার স্বাচ্ছন্দ্যের সহিত চললেও এক রাতে বিদ্যুৎ সরকার ওনার কর্মস্থল হতে বাড়ি ফেরার সাথেই পুরোপুরি অপ্রত্যাশিতভাবেই বেশ কিছুটা ছন্দপতন ঘটল পূর্ণাদেবীর সংসারের শান্তিময় পরিবেশের ও সাবলীল পরিস্থিতির। প্রত্যহ বাড়ি ফেরার সময়ের বিদ্যুৎ সরকারের শারীরিক স্থিতির নিরিখে আজ যে সম্পূর্ণ ভিন্ন শারীরিক অবস্থা পরিলক্ষিত করলেন পূর্ণা সরকার। বিদ্যুৎ সরকারের প্রত্যেক দিনের ন্যায় ঘামে ভেজা জামাটির বেশ কিছুটাই আজ যে বিদ্যুৎবাবুর মাথা হতে বাহিত রক্তের দ্বারা লাল রং ধারণ করেছে। যথেষ্ট স্বাভাবিকভাবেই বেশ বিস্মিত হয়ে পূর্ণাদেবী ওনার স্বামীকে প্রশ্ন করলেন, এ কি অবস্থা তোমার? কি করে হলো এমন দশা? এ তো দেখছি তোমার মাথা দিয়ে অনবরত রক্তপাত হয়ে চলেছে গো। রক্ত যে থামার নাম নিচ্ছে না। কিভাবে হলো এমনটা? বিদ্যুৎ সরকার যদিও ওনার স্ত্রী পূর্ণাদেবীর করা এই প্রশ্ন সম্পূর্ণভাবেই এড়িয়ে গিয়ে বাড়ির অন্দরমহলে প্রবেশ করলেন। পূর্ণাদেবীদের বাকি 2 সন্তান নিদ্রাচ্ছন্ন অবস্থায় থাকলেও ওনাদের বড় সন্তান চন্দানী দেবী এখনো জেগে রয়েছেন। তিনি ওনার পিতার এমন ভয়ানক অবস্থা দেখে অশ্রু ভরা নয়নে ওনার পিতাকে বললেন, বাবা, ও বাবা, এ কি অবস্থা তোমার? তোমার মাথা এতটা কিভাবে ফাটলো? তোমার মাথার আঘাতপ্রাপ্ত স্থানটি থেকে যে অনবরত রক্তক্ষরণ হয়ে চলেছে। এ কি সাংঘাতিক অবস্থা হয়েছে গো তোমার বাবা? তুমি কেমন করে এভাবে আঘাতপ্রাপ্ত হলে গো? বিদ্যুৎ সরকার, না রে অপুমা, এ তেমন কোনো চিন্তার ব্যাপার নয় রে। ও কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে রে মা, তুই এই নিয়ে অত ভাবিস না। পিতার এই খামখেয়ালি মনোভাব বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে চন্দ্রানী দেবী আর সময় নষ্ট না করে পাশের বাড়িতে বসবাসকারী এক প্রতিবেশীকে সব ঘটনা জানালেন এবং ওনাকে নিয়ে চিকিৎসকের বাড়ি গেলেন। বিদ্যুৎবাবুর আঘাতপ্রাপ্ত স্থানের ভয়াবহতা সম্বন্ধে অবগত হয়ে ও ওনার বড় কন্যার এবং প্রতিবেশীর করা বারংবার অনুরোধের ফলে প্রায় মাঝরাতেই চিকিৎসক পূর্ণাদেবীদের বাড়িতে এসে পৌঁছলেন। প্রায় সকাল অবধি বাড়িতেই চিকিৎসা চলল বিদ্যুৎ সরকারের। পূর্ণাদেবীর ও চন্দানী দেবীর শতাধিক বারণে কোনো প্রকার কর্ণপাত না করে ও গতকাল রাতে চিকিৎসকের দেয়া পরামর্শের তোয়াক্কা না করে একটা দিনও বিশ্রাম না নিয়েই পরের দিনই বিদ্যুৎ সরকার রওনা দিলেন ওনার কর্মস্থলের উদ্দেশ্যে। রাত 9 ঘটিকা নাগাদ পূর্ণাদেবী ওনাদের বাড়ির সদর দরজায় শব্দ শুনতে পেলেন ও ভাবলেন
গতকাল চোটপ্রাপ্ত হওয়ার কারণে আজ হয়তো ওনার স্বামী বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন। কারণ অপর কোনো দিনই যে উনি রাত 10:30 কি 11টার পূর্বে বাড়ি ফেরেন না। পূর্ণাদেবী সদর দরজা খুলতেই যাবেন, ঠিক তার পূর্বেই পুনরায় ওনাদের সদর দরজার অপর প্রান্ত হতে শব্দ শুনতে পেলেন। তবে এবার শব্দটা বেশ ভিন্ন। কে একটা যেন জোরে জোরে দরজা পিটছে, আর তার সাথেই এক অপরিচিত গলার শব্দ পূর্ণাদেবীর কানে এলো। এ মাস্টার মশাই, দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কাল রাতে তো খুব ধুলেন আমাদের। কি ভেবেছেন গতকাল রাতের ঠেকের ঘটনা ওখানেই শেষ? শুনুন, আমার নাম টারফান। আমার নাম শুনেই বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর আপনি কি ভেবেছেন গতকাল রাতে আমাদের ঠেকে এসে একা আমাদের পালিশ করে চলে যাবেন আর আমি রাতারাতি সব ভুলে যাব? বলেছিলেন না কাল এই টারফান যদি পুরুষ হয় তাহলে যেন এরপর একা লড়তে আসে, দলবল নিয়ে নয়। এই দেখুন মাস্টার মশাই, আজ আমি একাই এসেছি আপনাকে বুঝে নিতে। দরজা খুলুন। এই বলে পূর্ণাদেবীদের সদর দরজায় অনবরত পা দিয়ে আঘাত করে তা ভাঙার চেষ্টা করতে শুরু করলেন টারফান।